হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা ডাব্লিউপি এবং কেপি মেন এক্সামকে টার্গেট করে যে বিভিন্ন কর্মসংস্থান অর্থাৎ বিভিন্ন পত্রিকাগুলো সমাধান করছিলাম। তো আজকে আমরা সমাধান করব 24শে আগস্ট কর্মসংস্থান পত্রিকা থেকে যে ডাব্লিউপি মেনের অঙ্কের সমাধান আছে, মানে অঙ্কের সমাধান করব, ঠিক আছে। আর এটা তো সকাল 7টা থেকে শুরু হচ্ছে, আর তোমরা 2:30-এ পেয়ে যাবে জিআই অর্থাৎ রিজনিংয়ের ক্লাস পেয়ে যাবে, ঠিক আছে। এই কর্মসংস্থান পেপারেরই যে রিজনিংগুলো আছে সেগুলো সলভ করে দেবো। তোমরা প্রতিদিন সকাল 7টাতে পেয়ে যাবে অঙ্কের ক্লাস। এই কর্মসংস্থান পেপার হোক, টেক্সট বুক থেকে হোক, কিংবা লীলা রয় ম্যামের বই থেকে হোক, প্রতিদিন সকাল 7টাতে তোমরা এই অঙ্কের ক্লাস পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। কোশ্চেন 1, যে 10% হার সুদে কোনো আসলের 2 বছরের চক্রবৃদ্ধি ও আসল, এটা হবে না, চক্রবৃদ্ধি ও সরল সুদের, ঠিক আছে। এটা হবে সিম্পল ইন্টারেস্ট। সরল সুদের আমাদের অনুপাত কত হবে? তাহলে এখানে 10%, এখানে রেট আমাদের কত বলা আছে? রেট বলা আছে হচ্ছে 10%। টাইম কত বলা আছে? টাইম বলা আছে 2 বছর, ঠিক আছে। টাইম বলা আছে 2 বছর। তাহলে 10% মানে কত? 10% মানে হচ্ছে 1/10। তলায় যেটা থাকে সেটার আমরা স্কোয়ার করব, অর্থাৎ 10 এর স্কোয়ার 100 করব, ঠিক আছে। এবার 2 বছর বলা আছে মানে দুবার এইভাবে দাগ দেব। এবার 100-র 1/10 মানে এইরকম করে, যে 100-র 1/10 এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে কত হবে? এদিকে হচ্ছে 10। দেখো, প্রথম বছর 10 টাকা সুদ হলে দ্বিতীয় বছরও আমাদের 10 টাকা সুদ হবে। 10 টাকার আবার 1/10 মানে কত? 1 টাকা সুদ হবে। মানে এইভাবে বের করবে 10 টাকার 1/10, তাহলে 1 টাকা সুদ হবে। তো এখানে আমাদের এই টোটাল এটাকে যদি যোগ করে দাও তাহলে পেয়ে যাবে চক্রবৃদ্ধি সুদ। তাহলে 10 এখানে যোগ করলে কত হবে? এদিকে হচ্ছে 10 10 20 আর একে হচ্ছে 21, আর এদিকে আমাদের এইটাকে যদি তোমরা শুধু যোগ করো সেটা হয়ে যাবে আমাদের সরল সুদ, কারণ সরল সুদ প্রতি বছরে সমান থাকে। তাহলে এখানে এই 10 আর এই 10 হচ্ছে 20 টাকা, তাহলে এই 20 টাকা হচ্ছে সরল সুদ। তাহলে 21:20, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত 2:3:4, তাহলে তবে পরিসীমা 81 মিটার, বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত মিটার হবে? তাহলে এই ত্রিভুজের যে অনুপাত বলা আছে বাহুগুলির, ত্রিভুজের পরিসীমার ফর্মুলা কি হয়? যে 3টে বাহুর যোগফল। 3টে বাহু কি আছে? একটাকে 2x ধরলাম, একটাকে 3x ধরলাম, আর একটাকে হচ্ছে 4x ধরলাম, ঠিক আছে। এবার এই 3টে বাহুর যোগফল হয়ে যাবে পরিসীমা। 4 3 7 আর 2 হচ্ছে 9x। টোটাল পরিসীমা পেলাম আমরা 9x, কিন্তু এখানে বলা আছে 81। তাহলে এই 9x এর ভ্যালু কত? 9x এর ভ্যালু হচ্ছে 81। 9 দিয়ে কাটো, 9 9 81, অর্থাৎ x এর মান কত পেলাম? x এর মান হচ্ছে 9 পেলাম। এবার বলা আছে বৃহত্তম বাহু কোনটা? তাহলে বৃহত্তম বাহু হচ্ছে আমাদের 4x। তাহলে এখানে 4x এর ভ্যালু কত হবে? তাহলে 4 ইন্টু হচ্ছে কত? 9, x এর ভ্যালু 9, তাহলে 4 9 36। এখানে যদি ক্ষুদ্রতম বাহু যাইতো, সব থেকে ছোট বাহু, তাহলে এখানে আমরা 2x করতাম, মানে 2 ইন্টু x এর ভ্যালু কত? 9, তাহলে ক্ষুদ্রতম বাহু হয়ে যেত কত? 18 মিটার। তাহলে এখানে আমাদের বৃহত্তম বাহু চেয়েছে, তাহলে এখানে 36 কারেক্ট অ্যান্সার। 10% হারে আয়কর দেওয়ার পরে একটি অ্যাকাউন্টে 81 অর্থাৎ 8100 টাকা অবশিষ্ট থাকে, তাহলে 15% আয়কর দেওয়ার পর কত টাকা অ্যাকাউন্টে থাকবে? তাহলে এখানে প্রথমে আয়কর কত ছিল? তাহলে প্রথমে ধরলাম আয়কর ছিল 100 টাকা, 10% দিয়ে দিয়েছে, তাহলে 10% মানে কত? 10 টাকা। সে 100-র মধ্যে 10% মানে সে 10 টাকা দিয়ে দিয়েছে, তাহলে তাদের কাছে আর বাকি কত আছে? বাকি আছে 90 টাকা। তাহলে কিন্তু এখানে বলা আছে 8100 টাকা অবশিষ্ট আছে, অবশিষ্ট মানেই হচ্ছে বাকি, ঠিক আছে। আর এখানে আমরা পেলাম 90 টাকা বাকি আছে, তাহলে এখানে 90 ইউনিটের ভ্যালু কত? 90 ইউনিটের ভ্যালু হচ্ছে 8100। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 9 9 81, অর্থাৎ 90। 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 90। এখানে 100 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 100 ইউনিটের ভ্যালু হচ্ছে কত? 90 এর সাথে 100 গুণ করলে কত হবে? 9000 টাকা। এটা হচ্ছে আয়কর। এবার এখানে বলা আছে এই 9000 টাকার 15% দেওয়ার পর কত টাকা থাকবে? তাহলে এই 9000 টাকার 15% দিয়ে দিয়েছে, তাহলে তার কাছে এখানে বলা আছে দেওয়ার পর আর কত টাকা অ্যাকাউন্টে থাকবে? তাহলে 15% যদি দিয়ে দেয় তাহলে বাকি থাকবে আর 85%। 85% উঠে কি হলো? তলায় 100 হলো, দুটো 0 0 কেটে দাও, 90 ইন্টু 85, তাহলে 0 5 9 45-এর 5 হাতে থাকলো 4, তাহলে 8 9 72 আর 4 হচ্ছে 76, ঠিক আছে। 7650, 5 9 45, এখানে 7640 আছে, 7680 আছে, এখানে 4000 আছে।
এখানে তাহলে অপশান ডি হয়ে যাবে, কোনোটি নয় হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এখানে 7640 আছে আর এখানে 50 আছে, তো এখানে অপশান ডি সঠিক অ্যান্সার। চারটি সংখ্যার মধ্যে তিনটি সংখ্যার গড় বলা আছে কত 15 এবং শেষ তিনটি সংখ্যার গড় বলা আছে কত 16 এবং শেষ সংখ্যাটি 19 হলে প্রথম সংখ্যাটি কত। তাহলে এখানে চারটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যার গড় বলা আছে মানে প্রথম তিনটি সংখ্যার গড় বলা আছে 15, তাহলে মোট কত হবে, তাহলে মোট হবে কত, তিনটি সংখ্যার গড় বলা আছে 15, তাহলে মোট হবে গড়ের সাথে যদি সংখ্যাকে গুণ করো তবে মোট পেয়ে যাবে, তাহলে 3 × 15 অর্থাৎ 45। আবার এটা হচ্ছে প্রথম তিনটি, আর শেষ তিনটির গড় বলা আছে 16, তাহলে মোট কত হবে, তাহলে 3 × 16 = 48। তাহলে এখানে সংখ্যাটা কত বাড়লো, 45 থেকে 48 অর্থাৎ 3 বাড়লো। ঠিক আছে, তাহলে এখানে শেষ সংখ্যাটা যদি 19 হয়, শেষ সংখ্যাটা 19 হয়, তার মানে 3 বেড়েছে, মানে কি এখানে প্রথম সংখ্যাটা কত হবে, এই 19 থেকে 3 মাইনাস করো অর্থাৎ হচ্ছে কত 16। ঠিক আছে, এখানে 16 হয়ে যাবে সঠিক অ্যান্সার। প্রথম সংখ্যাটা যখন বের করবে, এখানে শেষ সংখ্যা যেটা আছে এখানে 3 দেখো বেশি আছে, তাহলে বেশি থাকতে গেলে কি করতে হবে, এদিকে এই শেষ দেখো বলা আছে কত 19, আর আমাকে বের করতে হবে প্রথম সংখ্যাটা, প্রথমটা। তাহলে এবার এটার থেকে কত বেশি বলা আছে, এটার থেকে বলা আছে, এইটার থেকে এই 3 বেশি বলা আছে। ঠিক আছে, এখানে সংখ্যাটা যেমন 3 বেশি বলা আছে, তাহলে এখানে 3 বেশি বলা আছে, তাহলে প্রথম সংখ্যাটা কত হবে, তাহলে 19 থেকে 3 মাইনাস করো অর্থাৎ 16 হয়ে যাবে সঠিক অ্যান্সার। একটি পরীক্ষায় পাস নম্বর 40%, যদি কোনো পরীক্ষার্থী 165 নম্বর পেয়ে 35 নম্বরের জন্য ফেল করে তবে পরীক্ষার মোট নম্বর কত ছিল। তাহলে এখানে পরীক্ষার মোট নম্বর ধরলাম হচ্ছে 100-100-র মধ্যে পাস নম্বর হচ্ছে কত 40%। ঠিক আছে, পার্সেন্টেজের ক্ষেত্রে তাকে 40% পেতে হবে, আর নম্বরের ক্ষেত্রে কত, নম্বরের ক্ষেত্রে সে 165 তো নম্বর পেয়েছে কিন্তু 35 নম্বরের জন্য ফেল করে, তাহলে পাস করতে গেলে তাকে 35 নম্বর বেশি তুলতে হতো, তাহলে এটাও হচ্ছে তার 5 নম্বর, আর এটা পার্সেন্টেজের ক্ষেত্রে এটা 5 নম্বর, তাহলে এটা সমান আমরা বলতে পারি। তাহলে 1% সমান কত হবে, তাহলে এদিকে হচ্ছে এদিকে 90 100 অর্থাৎ 200, 1% সমান 200, আর এই তলার 40টা চলে আসবে, তাহলে হচ্ছে 5, তাহলে 1% সমান হচ্ছে 5। তাহলে পরীক্ষার যে টোটাল নম্বর সেটাকে আমরা 100 ধরেছিলাম, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 100 ইউনিটের ভ্যালু হবে কত, তাহলে 5 × 100 সমান হচ্ছে কত 500, তাহলে পরীক্ষার যে মোট নম্বর সেটা হচ্ছে 500। দুটি সমান গ্লাসে যথাক্রমে 1/3 ভাগ ও 1/4 ভাগ সিরাপ আছে, গ্লাস দুটি জল দিয়ে পূর্ণ করা হলো এবং একটি পাত্রে মিশ্রণ দুটি ঢালা হলো, এখন পাত্রে সিরাপ ও জলের অনুপাত কত হবে। দুটো পাত্র আছে, একটা হচ্ছে সিরাপ অর্থাৎ এস লিখলাম, আর জল অর্থাৎ এটাকে আমরা ওয়াটার লিখলাম। তাহলে একদিকে আমরা সিরাপের যোগফল করব অর্থাৎ মানে এটা দুটোই দেখো সিরাপের ভাগ বলা আছে, একটা 1/3 প্লাস একটা 1/4। ঠিক আছে, তাহলে জল কত হবে, প্রথম ভাগটা দেখো যদি 3 ভাগের মধ্যে 1 ভাগ, এই 3 ভাগের মধ্যে 1 ভাগ যদি সিরাপ হয় তাহলে 3 ভাগের মধ্যে নিশ্চয়ই 2 ভাগ জল আছে, যোগ চিহ্ন। একই রকমভাবে 4 ভাগের মধ্যে এই 1 ভাগ যদি 4 ভাগের মধ্যে 1 ভাগ যদি সিরাপ হয় তাহলে নিশ্চয়ই 3 ভাগ জল আছে। ঠিক আছে, মানে এখানে যখন নতুন পাত্রে ঢালবে এবং সিরাপ ও জলের অনুপাত চাইবে তখন সিরাপ দুটোকে যোগ করবে এবং জল দুটোকে যোগ করবে, তবে যে রেশিওটা পাবে সেটা একটা পাত্রে ঢালা হবে, মানে দুটো পাত্রের সিরাপকে একটা পাত্রে ঢালা হবে। তাহলে 3 × 4 = 12 হয়ে যাবে এখানে লসাগু, তাহলে 12 যদি লসাগু হয় তাহলে 12কে 3 দিয়ে ভাগ করলে 4, আর এদিকে হচ্ছে 4 × 3 = 12, আর এদিকে কত হচ্ছে, এদিকেও 12 আমাদের লসাগু হবে, তাহলে 12কে 3 দিয়ে ভাগ করলে 4, 4 × 2 = 8, ওই ওপরের 2-এর সাথে গুণ করতে হবে, আর এদিকে হচ্ছে 4 × 3 = 12 অর্থাৎ 9। তাহলে এদিকে দেখো যে 12 কাটা যাবে, অনুপাতের ক্ষেত্রে কাটাকুটি যায়, তাহলে এদিকে 4 আর 3 হচ্ছে 7, আর এদিকে 8 আর 9 যোগ করলে কত হবে 17 হবে, তাহলে 7:17। দুটি সংখ্যার বর্গের অনুপাত 3:4, সংখ্যা দুটির বর্গের সমষ্টি হচ্ছে 625, তবে সংখ্যা দুটি কত। এটাকে ওই অঙ্ক এক্স ধরে ওয়াই ধরে অনেকটা কাটাকুটি হয়ে যাবে, করব না, অপশন ধরে করব। দেখো অনুপাতটা আছে কত 3:4, তাহলে এখানে এই প্রতিটা অপশানই কিন্তু এই লাস্ট অপশানটা দেখো যদি 5 দিয়ে কাটো 4, 5 দিয়ে কাটো এটা হচ্ছে 5, 4:5, কিন্তু এখানে 3:4 হওয়ার কথা, অপশান ডি তো কেটেই গেল।
এবার দুটি বর্গের সমষ্টি 625 বলা আছে। এখানে তুমি কোনোদিনই 6 স্কোয়ার 36 আর 8 স্কোয়ার 64 যোগ করে তুমি 625 কোনোদিনই পাবে না, অপশান সি কেটে গেল। এবার এই দুটো অপশানের মধ্যে আছে। এবার এই অপশানটা এখানে আমরা 15 স্কোয়ার দেখব। 15 স্কোয়ার কত 225 আর 20 স্কোয়ার কত 400। দেখো এটা এই সংখ্যা দুটির বর্গের সমষ্টি বলা আছে 625, তাহলে 225 আর 400 যোগ করলে কত হবে 625। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম এইটাই। আর এদের অনুপাতটা দেখো 5 দিয়ে কাটো 3, 5 দিয়ে কাটো হচ্ছে 4, তাহলে 3:4। অনুপাতের ক্ষেত্রে দুটি সংখ্যার অনুপাত 3:4, আর তাদের সংখ্যা দুটির বর্গের অর্থাৎ 15 স্কোয়ার আর 20 স্কোয়ারের যোগফল, সমষ্টি মানে যোগফল 625 বলা আছে, আর এখানে আমরা 625 পেলাম। তাহলে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। একটি ট্রেন ঘন্টায় 92 কিলোমিটার গতিবেগে একটি সিগন্যাল পোস্টকে অতিক্রম করে 9 সেকেন্ডে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? তাহলে এখানে কোনো একটা ট্রেন কোনো একটা সিগন্যাল পোস্ট বা কোনো একটা মানুষকে যখন অতিক্রম করবে তখন সে তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। তাহলে এখানে সরাসরি ট্রেনের যে ডিস্টেন্স, ট্রেনের যে দৈর্ঘ্যের ফর্মুলা অ্যাপ্লাই করো যে স্পিড ইন্টু টাইম। স্পিড আছে 92 কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু তোমার অ্যান্সার চেয়েছে মিটারে, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি মিটার প্রতি সেকেন্ড করি তাহলে 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে এটা আমরা কি পেলাম? এটা পেলাম আমরা হচ্ছে স্পিড। স্পিডের সাথে যদি আমরা টাইমটাকে গুণ করি অর্থাৎ 9 সেকেন্ডটাকে গুণ করি তবে আমরা ডিস্টেন্স পেয়ে যাব। তাহলে 9 দুগুণে 18, 2 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, তাহলে এদিকে হচ্ছে 5 6 30 শূন্য, হাতে থাকলো 3, 4 5 20 আর 3 হচ্ছে 23, 230 মিটার। ট্রেনের যে দৈর্ঘ্য সেটা হবে 230 মিটার। এক্স ও ওয়াই একটি কাজ 8 দিনে করে, ওয়াই এবং জেড কাজটা 8 দিনে করে। জেড এবং এক্স এবং জেড একসঙ্গে কাজটা 12 দিনে করে, ঠিক আছে, একসঙ্গে কাজটা 12 দিনে করে। তবে এক্স ওয়াই জেড একত্রে কাজটা কত দিনে করবে? তাহলে এক্স প্লাস ওয়াই মিলে কাজটা কত দিনে করছে? এক্স প্লাস ওয়াই মিলে কাজটা 8 দিনে করছে। ওয়াই প্লাস জেড মিলে কত দিনে করছে? ওয়াই প্লাস জেড মিলেও হচ্ছে 8 দিনে করছে। আর এদিকে হচ্ছে এক্স প্লাস জেড মিলে কত দিনে করছে? এক্স প্লাস জেড মিলে 12 দিনে করছে। তাহলে 8 12 লসাগু হবে কত? 24, 24টা হবে টোটাল কাজ, ঠিক আছে, 24 ইউনিট। তাহলে 3 8 24, 3 8 24 আর 12 দুগুণে 24। এবার দেখো দুটো এক্স আছে, দুটো এক্স, দুটো জেড আর দুটো ওয়াই, তাহলে দুটো এক্স দুটো ওয়াই, তাহলে 2 কমন নিয়ে নিলে কী পড়ে থাকবে ব্র্যাকেটে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা পড়ে আছে। এবার এরা তিনজনে কত ইউনিট কাজ করছে? 3 3 6 2 8 ইউনিট কাজ করছে। তাহলে এটাকে যদি 2 দিয়ে কাটা দাও তাহলে 4, অর্থাৎ তিনজনে মিলে 4 ইউনিট কাজ করবে। 4 ইউনিট করে 24 ইউনিটের কাজটা কতক্ষণ সময় লাগাবে? আমরা কি জানি? দিন ইকুয়াল টু টোটাল ওয়ার্ক বাই হচ্ছে কি ইফিসিয়েন্সি, আমরা জানি। এখান থেকে টোটাল ওয়ার্ক যদি বের করতে বলে দিনের সাথে আমরা ইফিসিয়েন্সিটাকে গুণ করব। তাহলে এখানে আমাদের কি বলা আছে দেখো, টোটাল ওয়ার্ক বলা আছে 24 ইউনিট, আর এখানে তিনজনের ইফিসিয়েন্সি হচ্ছে 4 ইউনিট। 4 দিয়ে কাটো, 4 6 24, অর্থাৎ এক্স ওয়াই জেড একসঙ্গে কাজটা কত দিনে করবে? 6 দিনে কাজটা করবে। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর ওর কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের অনুপাত কি হবে? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর ওর কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের অনুপাত। কর্ণের ওপর অঙ্কিত এটার অর্থ হচ্ছে, কর্ণ মানে কি? বর্গক্ষেত্রের, এখানে বর্গক্ষেত্র বলা আছে, বর্গক্ষেত্রের যে কর্ণ মানে ডায়াগোনালের যে ফর্মুলা সেটা হচ্ছে বাহু √2, এটা আমরা জানি। এর ক্ষেত্রফল কি হবে? এর ক্ষেত্রফল হবে এই বাহু √2, মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এটার অর্থ হচ্ছে যে ক্ষেত্রফল তার উপর কর্ণ অঙ্কিত করেছে, মানে কি ক্ষেত্রফল এই কর্ণটাকে আমাদের ক্ষেত্রফলে পরিণত করতে হবে। তাহলে এখানে ক্ষেত্রফল কি হবে? তাহলে এখানে এই কর্ণের স্কোয়ার, তাহলে এদিকে হচ্ছে এ এর স্কোয়ার আর এদিকে হচ্ছে স্কোয়ার আর √, তো কাটা যাবে, অর্থাৎ 2 মানে 2a স্কোয়ার। এবার বর্গক্ষেত্রের অনুপাত কত হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? বাহুর স্কোয়ার, আর এদিকে তার ওপর কর্ণের ওপর যে ক্ষেত্রফল সেটা হচ্ছে 2 বাহুর স্কোয়ার, ঠিক আছে। এদিকে এটা কেটে দাও, এদিকে কিছু নয়, মানে 1 পড়ে আছে আর এদিকে 2 পড়ে আছে, 1:2।
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20 মিটার এবং প্রস্থ 18 মিটার। মাঠটির বাইরের চারিদিকে 2 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত? তাহলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য আর প্রস্থ এইভাবে আমরা লিখলাম যে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার আর প্রস্থ হচ্ছে কত? প্রস্থ হচ্ছে 18 মিটার। এবার বাইরের চারিদিকে মানে এরকম বাইরে আমরা দাগটা টানবো, তাহলে 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল বলা আছে। এই যে রাস্তা এগুলো হচ্ছে 2 মিটার চওড়া বলা আছে। তাহলে দৈর্ঘ্য দেখো এদিকে 2 মিটার বাড়বে, এদিকে দৈর্ঘ্য 2 মিটার বাড়বে, টোটাল দৈর্ঘ্য কত? 4 মিটার বাড়ছে। তাহলে 20 সাথে 4 যোগ করলে কত হবে? 24 মিটার হয়ে যাবে দৈর্ঘ্য। 18 মিটার প্রস্থ ছিল, প্রস্থ এদিকে 2 মিটার বাড়বে, এদিকে 2 মিটার, টোটাল 4 মিটার বাড়বে, অর্থাৎ প্রস্থ হয়ে যাবে 22 মিটার। এবার বাইরের যে আয়তকার ক্ষেত্রের যে আয়তকার ক্ষেত্রের যে বাইরের ক্ষেত্রফল থেকে ভেতরের আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল মাইনাস করলে রাস্তার ক্ষেত্রফল পড়ে থাকবে। তাহলে বাইরের যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? সেটা হচ্ছে দৈর্ঘ্য গণিত প্রস্থ, অর্থাৎ 24 গুণিত 22। এটা থেকে আমাদের মাইনাস করতে হবে কত? ভেতরকার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ 20 গণিত হচ্ছে 18। ঠিক আছে, 20 গণিত হচ্ছে কত? 18। তাহলে 4 22 88, হাতে থাকলো 8, আর এদিকে 44 আর 8 হচ্ছে 52, 528, আর 18 দুগুণে 36, 360। তাহলে এদিকে কত হচ্ছে? 8, আর এদিকে 6 6 12, 168। তাহলে 168 বর্গমিটার এটা হয়ে যাবে কি? রাস্তার ক্ষেত্রফল। একটি সংখ্যার 1/4 1/4 অষ্টমাংশ 300 হলে সংখ্যাটির 1/5 পঞ্চমাংশ কত? তাহলে একটি সংখ্যাটাকে আমরা ধরে নিলাম x, ঠিক আছে। এই x এর 1/4 4 অংশ, তাহলে 1/4। র যেখানে থাকবে সেখানেই গুণ। এখানে যেমন একটি সংখ্যার বলা আছে, র আছে মানে গুণ, 1/4 বলা আছে মানে এখানে এবার গুণ করব। 1/8 অষ্টমাংশ মানে কি? 1/8। এটা সমান কত বলা আছে? এটা সমান কি? 300 হলে বলা আছে, মানে এটা সমান হচ্ছে 300। তাহলে সংখ্যাটির 1/5 অংশ সমান কত হবে? তাহলে আগে আমরা সংখ্যাটি বের করব। তাহলে x সমান কত হবে? এখানে 300, আর এদিকে কত হবে? 1/4 সমানের এদিকে গেলে 4/1, আর এদিকে হচ্ছে 8/1। তো তলার 1-এর তো কোনো দাম নেই, তাহলে সংখ্যাটা পেয়ে গেলাম আমরা হচ্ছে এইটা। এখন আমরা গুণ করব না, এবার বলা আছে সংখ্যাটির 1/5 অংশ। তাহলে এই সংখ্যাটা, এটা আমরা সংখ্যাটা পেলাম, এবার এটার 1/5 অংশ সমান কত হবে? তাহলে এদিকে হচ্ছে 5 6 30 60, আর এদিকে 4 6 24, 4 6 24, 240 গণিত 8। তাহলে এদিকে কত হচ্ছে? 0 4 8 32, 2 হাতে থাকলো 3, আর দুগুণে 16, আর 3 হচ্ছে 19, 1920। স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার এবং স্রোতের গতিবেগ ঘন্টায় 3 কিলোমিটার। নৌকাটির একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে ফিরে আসতে, কোনো নির্দিষ্ট জায়গায় গেল মানে সেটা অনুকূলে গতিবেগ বের করতে হবে, আর ফিরে এলো মানে সেটা হচ্ছে প্রতিকূলে গতিবেগ বের করতে হবে। এবার ফিরে আসতে মোট কত? 4 ঘন্টা কিন্তু সময় লাগে। তবে জায়গাটির দূরত্ব কত? জায়গাটির দূরত্ব আমরা ডি ধরলাম। এবার বোট স্পিড কত বলা আছে? বোট স্পিড আমাদের বলা আছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা বলা আছে। আর এদিকে স্রোতের গতিবেগ অর্থাৎ স্ট্রিম স্পিড কত বলা আছে? 3 কিলোমিটার প্রতি ঘন্টা বলা আছে। তাহলে এখান থেকে অনুকূলে গতিবেগ কত পাবো? তাহলে অনুকূলে গতিবেগ কত পাবো? যে বোট স্পিড প্লাস স্রোতের স্পিড, অর্থাৎ 5 আর 3 যোগ করলে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। আর প্রতিকূলে গতিবেগ কত পাবো? তাহলে বোট স্পিড মাইনাস স্রোতের স্পিড, নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ, অর্থাৎ 2 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে অনুকূলে গতিবেগ হচ্ছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে নির্দিষ্ট জায়গায় যে গিয়েছে ওই যাওয়াটা হচ্ছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা, আর ফিরে আসছে তখন স্রোতের প্রতিকূলে বিপরীত দিকে তখন 2 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। তাহলে মোট তার 4 ঘন্টা সময় বলা আছে। তাহলে এখানে আমাদের এখানেই হিন্ট দেওয়া আছে, মোট বলা আছে মানে 4 ঘন্টা সময় নিয়েছে। তাহলে টাইম ইকুয়াল টু কি? অনুকূলে টাইম হবে, টাইম ইকুয়াল টু কি? দূরত্ব বাই গতিবেগ। দূরত্বটাকে তো ডি ধরেছি, আর একটা হচ্ছে 8। আর প্রতিকূলে গতিবেগ কত হবে? তাহলে ডি বাই কত? ডি বাই হচ্ছে 2। টোটাল টাইমটা এবার বের করো। তাহলে এখানে ডি বাই 8 প্লাস কত? ডি বাই 2, এই টোটাল টাইমটা হচ্ছে কত? 4 ঘন্টা। এখানে যদি 4 ঘন্টা টোটাল সময় বলা আছে, এখানে কম বা বেশি বলা থাকতো মানে আমরা এটাকে কি করতাম? পার্থক্য করতাম, ঠিক আছে, মাইনাস করতাম। কম বা বেশি বললে সেটা আমাদের পার্থক্য হয়ে যায়। তাহলে 8 আর 2 এর লসাগু 8 হয়ে যাবে। তাহলে এদিকে ডি ওপরে প্লাস 4 দুগুণে 8 অর্থাৎ 4D।
এটা ইকুয়াল টু কত 4, তাহলে 4 8 সরি ডি আর 4D যোগ করলে কত হবে 5D, এটা ইকুয়াল টু কত 5D, এটা ইকুয়াল টু কত, তাহলে 4 8 32, 5 দিয়ে এটাকে ভাগ করো তাহলে 5 6 30, 5 6 30 আর এদিকে হচ্ছে 4 5 20, তাহলে 6.4। টোটাল যে দূরত্ব সেটা হচ্ছে 6.4। 137 মিটার ও 163 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরকে যথাক্রমে 42 কিলোমিটার প্রতি ঘন্টা ও 48 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আসতে থাকলে তাদের পরস্পরকে অতিক্রম করতে কত সেকেন্ড সময় নেবে? যখন পরস্পরের দিকে থাকে তখন রিলেটিভ স্পিড কি হয়? তখন দুটো ট্রেনের যে গতিবেগ হয়ে যাবে সেটা হয়ে যাবে যোগফল, আর একই দিকে গেলে বিয়োগ হবে। তাহলে এখানে টাইম চেয়েছে, তাহলে টাইম ইকুয়াল টু কি? টাইম ইকুয়াল টু হচ্ছে দূরত্ব বাই হচ্ছে গতিবেগ, ঠিক আছে? দূরত্ব বাই হচ্ছে গতিবেগ, এইটা আমরা জানি। এবার দূরত্ব কোন দূরত্ব নেব? দুটো তো দূরত্ব আছে, দুটো ট্রেন আছে, তাহলে দুটো ট্রেন কিংবা একটা ট্রেন একটা ব্রিজ এরকম লম্বা কিছু থাকবে, তখন দুটো ট্রেনের দৈর্ঘ্য বা একটা ট্রেন একটা ব্রিজের দৈর্ঘ্য মানে দৈর্ঘ্যের যোগফলটা হয়ে যাবে টোটাল ডিস্টেন্স। তাহলে এদিকে 137 200, এদিকে 90 300, তাহলে এখানে টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 300 মিটার। এবার রিলেটিভ স্পিডটা কত আছে? পরস্পরের বিপরীত দিকে বলা আছে, পরস্পরের দিকে মানে একটা 42 কিলোমিটার আর 48 কিলোমিটার কী করবো আমরা? যোগ করব। তাহলে 40 40 80 আর এদিকে হচ্ছে 90 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা আমাদের সেকেন্ডে চেয়েছে আর এটা কিলোমিটার প্রতি ঘন্টাতে চেয়েছে, মানে 5/18 দিয়ে গুণ করব। তাহলে উপরে দূরত্ব তলায় গতিবেগ সমান টাইম। তাহলে এদিকে 5 18 90, এদিকে 5 6 30 আর এদিকে 5 12 60, তাহলে এখানে কত সেকেন্ড সময় লাগবে? 12 সেকেন্ড সময় লাগবে, ঠিক আছে? 12 সেকেন্ড। কোশ্চেন 15, এখানে এক্সের ভ্যালু কত হবে? তাহলে এখানে এটাকে 15 যদি ভাঙি 3 5 15, ঠিক আছে? 15-র সাথে 5 কী করব আমরা? যোগ করব। 15 আর 5 যোগ করলে কত হবে? 20, তাহলে 20 তলায় হচ্ছে কত? 3, বিয়োগ 3 9 27, 27 আর 8 যোগ করলে কত হবে? 35, তাহলে ওপরে হচ্ছে 35, তলায় হচ্ছে কত? 9। এটা মাইনাস এক্স আছে, এটা ইকুয়াল টু হচ্ছে 1, ঠিক আছে? তাহলে এখানে এই 3 আর 9-এর লসাগু কত হবে? 9 হবে, তাহলে 3 3 9, ঠিক আছে? 9কে 3 দিয়ে ভাগ করলে, এই 9কে 3 দিয়ে ভাগ করলে 3 হয়, ওই 3কে 20 দিয়ে গুণ করলে কত হবে? 3 20 60, মাইনাস এদিকে 9কে 9 অর্থাৎ ওই 1কে 35 দিয়ে গুণ করলে 35 হবে, এটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস এক্স, এটা ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এদিকে কত হচ্ছে? এই 60 থেকে 35 মাইনাস করলে কত হচ্ছে? 25, 25 বাই কত? 25/9 মাইনাস এক্স, এটা ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু কত হবে? তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু সমানের এদিকে তো 1 আছে আর এটা আমাদের প্লাসে আছে, তাহলে সমানের এদিকে গেলে মাইনাস 25/9 হবে। আবার এদিকে আমাদের যদি এই 9টাকে লসাগু করি তাহলে 9কে 9 মাইনাস কত? মাইনাস হচ্ছে 25, তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু, তাহলে 9 থেকে 25 মাইনাস করলে কত হবে? 16 হবে, আর বড়টার আগে মাইনাস আছে তাহলে মাইনাস 16 তলায় 9 হবে, ঠিক আছে? তাহলে এদিকে মাইনাস মাইনাস তো কাটা যাবে, তাহলে এখানে 16 তলায় 9 কোন অপশানে আছে? অপশান সি আছে, তাহলে এক্সের যে ভ্যালু হবে সেটা হবে 16/9। এ একটা কাজ 12 দিনে করতে পারে, বি এর থেকে 60% বেশি দক্ষ হলে তাহলে একই কাজ করতে বি এর কতদিন সময় লাগবে? তাহলে বি কি এ এর থেকে বেশি দক্ষ, তাহলে এ 100 ইউনিট কাজ করতে পারলে বি কত করতে পারবে? এ এর থেকে বলা আছে 60% বেশি, তাহলে বি নিশ্চয়ই 160 ইউনিট কাজ করতে পারবে, ঠিক আছে? এই 0 0 কাটা দাও, 2 দিয়ে হচ্ছে 8, 2 দিয়ে কাটো 5, 8:5, এটা হচ্ছে ইফিসিয়েন্সি রেশিও পেয়ে গেলাম। এবার এখান থেকে টোটাল ওয়ার্কটা বের করতে পারবো। টোটাল ওয়ার্ক কী করে বের করব? টোটাল ওয়ার্ক সমান হচ্ছে ডে ইনটু হচ্ছে ইফিসিয়েন্সি, এটা আমরা জানি, কারণ আমরা যখন দিন বের করি টোটাল ওয়ার্ককে ইফিসিয়েন্সির সাথে যখন আমরা ভাগ করি তখন আমরা দিন পেয়ে যাই। তো এখান থেকে টোটাল ওয়ার্কটা যদি আমরা বের করি তখন কি করব? দিনের সাথে ইফিসিয়েন্সিটাকে গুণ করব, কোনাকুনি গুণ হয়ে যাবে। এবার দিনের সাথে যে ইফিসিয়েন্সিটা গুণ করব, কার দিন? এখানে এর দিন বলা আছে 12 দিনে কাজ করতে পারে, ঠিক আছে? তাহলে এখানে 12 লিখলাম,
এবার এখানে এর যেহেতু বলা আছে সুতরাং আমরা এর ইফিসিয়েন্সিটাকে নেব। তাহলে এর ইফিসিয়েন্সি কত 5 ইউনিট, তাহলে এখানে 5 গুণ করলাম, তাহলে 5 বারং 60, এই 60 ইউনিট এটা হয়ে গেল কি টোটাল কাজ। ঠিক আছে, এই 60 ইউনিট এটা হয়ে গেল টোটাল কাজ। এখানে যদি বলা থাকতো এ ও বি, তাহলে 8 আর 5কে যোগ করে আমরা এই ইফিসিয়েন্সিটাকে গুণ করতাম। এখানে যদি বি একটি কাজ বলতো তাহলে এখানে বি এর ইফিসিয়েন্সিটাকে গুণ করতাম। এখানে যার ইফিসিয়েন্সি বলবে, এখানে এ এর যেহেতু ইফিসিয়েন্সি বলা আছে তাই আমরা এ এর ইফিসিয়েন্সিটাকে গুণ করব, মানে এ এর দিন বলা আছে তাই আমরা এ এর ইফিসিয়েন্সিকে গুণ করব। বি এর দিন বলা থাকলে বি এর ইফিসিয়েন্সিকে গুণ করতাম, দুটোর বলা থাকলে দুটোকে যোগ করে কিন্তু গুণ করতাম। এতটুকু মাথায় রাখবে। তাহলে টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম 60 ইউনিট। এবার বলা আছে ওই একই কাজ মানে 60 ইউনিটের কাজ বি এর কতদিন সময় লাগবে। বি এর ইফিসিয়েন্সি কত, বি এর ইফিসিয়েন্সি হচ্ছে 8 ইউনিট, তাহলে 8 ইউনিট করে এই 60 ইউনিটের কাজটা কতদিন সময় লাগবে। এই যে দিনের ফর্মুলা টোটাল ওয়ার্ক বাই ইফিসিয়েন্সি, টোটাল ওয়ার্ক হচ্ছে 60 আর ইফিসিয়েন্সি হচ্ছে 8, তাহলে 4 দিয়ে কাটো 4 15 60, 4 দিয়ে কাটো 4 দুগুণে 8, তাহলে এদিকে হচ্ছে 7 দুগুণে 14, 1 ভাগশেষ ওপরে 1 তলায় 2, 7 পূর্ণ 1/2 দিন সময় লাগবে, মানে 7.5 দিন। একটি সংখ্যাকে 175 দিয়ে ভাগ করলে 132 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 25 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে। তাহলে এদিকে 6 25 150, 4 25 5 25 125, 5 6 7, অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। কী করে হচ্ছে দেখো, প্রথমে আমি বেসিকটা বলবো তারপর ট্রিক্সটা বলছি। ঠিক আছে, বেসিকটা তারপর হচ্ছে ট্রিক্স। বেসিকটা কীরকম, যে একটি সংখ্যাকে মানে সংখ্যাটা আমাদের আগে বের করতে হবে। সংখ্যাটা মানে কি আমাদের ভাজ্যটা বের করতে হবে। তাহলে ভাজ্য সমান কি, ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল, ভাগফল প্লাস হচ্ছে ভাগশেষ। ঠিক আছে, প্লাস হচ্ছে ভাগশেষ। তাহলে এখানে ভাজক কোনটা বলা আছে, 175 দিয়ে ভাগ করা হয় তাকে আমাদের ভাজক বলা হয়, তাহলে 175 বলা আছে। এখানে ভাগফল যেহেতু বলা নেই সেটাকে 1 ধরবো, সেই 1 গুণ করলে 175ই হবে। ভাগশেষ কত বলা আছে, 132 বলা আছে। তাহলে এদিকে কত হচ্ছে 5 আর 2 হচ্ছে 7, 7 আর 3 হচ্ছে 10, এর 0 হাতে থাকলো 1, এদিকে হচ্ছে 307। এবার সংখ্যাটা পেয়ে গেলাম আমরা 307। এবার সংখ্যাটিকে যদি 25 দিয়ে ভাগ করো, 25 দিয়ে ভাগ করে 25 দিয়ে ভাগ করে যত হবে, 25 দিয়ে ভাগ করে ভাগশেষ যত হবে, যেমন ধরো এখানে আমি 307কে আমি ভাগ করেই দিচ্ছি, 12 25 300 হয়। ঠিক আছে, 12 25 300, তাহলে ভাগশেষ দেখো 7 থাকছে, এখানে 7 হয়ে যাবে সঠিক অ্যান্সার। এটা গেল বেসিক। এবার ট্রিক্স আমরা কি করব, যে সংখ্যাটা দেখো 175 দিয়ে সংখ্যাটিকে ভাগ করলে 132 ভাগশেষ থাকছে, এই যে 132 এই ভাগশেষটাকেই যদি আমি এই 25 দিয়ে ভাগ করি তবে দেখো এই একই ভাগশেষ থাকবে। তাহলে 5 25 125, ভাগশেষ দেখো 7 থাকছে, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এই যে ভাগশেষ যেটা থাকলো এই ভাগশেষকেই যদি আমি 25 দিয়ে ভাগ করে দিই তবে আবার একই আমাদের সেম ভাগশেষ থাকবে। এই অঙ্কগুলো প্র্যাকটিস সেটে অনেকটাই থাকছে, আর আমি প্রতিটাতেই বেসিক আর ট্রিক্স বলছি, কারণ হয়তো তুমি হয়তো ওই লীলা রয় ম্যামের হয়তো বইয়ে এরকম বেসিক করিয়ে দিয়েছি, ট্রিক্স করিয়ে দিয়েছি, এবার সেই হয়তো তোমরা ওই বইটা দেখো না, হয়তো কর্মক্ষেত্র দেখছো, তাই এটাও এখানেও বেসিক করালাম, এখানেও ট্রিক করলাম। তোমরা অনেকেই মানে কমেন্ট করো যে এই অঙ্কগুলো তো আগের ভিডিওতে ট্রিক্স মানে বেসিক করিয়েছিলেন আবার এই ভিডিওতে। এবার অনেক ছাত্র আছে কি যে আগের ভিডিও হয়তো কেউ দেখে না, এটা হয়তো দেখছে, তখন এটা এবার শুধু ট্রিক্সটা দেখতে পাবে, বেসিকটা দেখতে পাবে না, তাই প্রতিটা ভিডিওটাই আমি বেসিক প্লাস ট্রিক্স করাই। ঠিক আছে, কোশ্চেন 18, প্রথমে আমাদের কি করতে হয়, ব্র্যাকেটের কাজটা করতে হয়। তাহলে প্রথমে আমরা এই বিয়োগের পর থেকে আমরা এটিকে সমাধান করব। তাহলে 2 এর সাথে 2 গুণ করলে কত হয় 4। এবার দশমিকের পর একটা সংখ্যা আর এইদিকে দশমিকের পর একটা সংখ্যা, তাহলে দশমিকের পর দুটো সংখ্যা হয়ে যাবে, মানে 0.4 হবে। ঠিক আছে, 0.4 হলো। ঠিক আছে, এবার এটার সাথে এবার এটাকে এটা করতে হবে, তারপর এটাকে গুণ করতে হবে। তাহলে এই 0.2কে 0.2 দিয়ে ভাগ করলে কত হয় 1 হয়, মানে তারপরে আমাদের ভাগের কাজটা করতে হয়, তারপরে আবার গুণের কাজটা। তাহলে এখানে এই তার আগে আমাদের বিয়োগ আছে, আর বিয়োগের আগে আমাদের আবার যোগের কাজটা করে নেব। তাহলে 0.2 আর 0.2 যোগ করলে কত হবে 0.4 হবে। তাহলে 0.4 বিয়োগ কত, আর এটাকে গুণ করলে তো 0.04ই হবে। তাহলে 0.4 থেকে
দশমিক 4 থেকে আমাদের বিয়োগ করতে হবে কি 0.04, তাহলে এর পাশে একটা শূন্য নিয়ে নাও, তাহলে এদিকে হচ্ছে 4 6 10 আর এদিকে 1 অর্থাৎ 3 36 আর এদিকে 0.36, ঠিক আছে 0.36। পরপর তিনটি যুগ্ম সংখ্যার জোড় সংখ্যার যোগফল আমাদের 54 বলা আছে। এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? তিনটি সংখ্যার যোগফল বলা আছে 54। আমরা অ্যাভারেজ ইকুয়াল টু কী জানি? অ্যাভারেজ ইকুয়াল টু সাম বাই নাম্বার জানি, ঠিক আছে, মানে যোগফল বাই সংখ্যা। এখানে যোগফল বলা আছে কত 54 আর সংখ্যা বলা আছে কত 3, 3 একে 3, 3 8 24। তাহলে এখানে গড় মানে কি আমাদের মাঝের সংখ্যাটা সবসময় গড় হয়। যেমন জোড় সংখ্যা 2 4 6 এদের গড় আমাদের কত? গড় অর্থাৎ এই তিনটে সংখ্যাকে যোগ করে 3 দিয়ে ভাগ করলে দেখবে 4ই হচ্ছে, মাঝের সংখ্যাটা আমাদের গড় হয়। তাহলে এখানে আমরা মাঝের সংখ্যাটা পেয়ে গেলাম কত 18। এখানে বলা আছে যুগ্ম সংখ্যা, যুগ্ম মানে কি জোড় সংখ্যা। তাহলে মাঝের সংখ্যাটা যদি 18 হয়, এখানে পরপর তিনটি যুগ্ম সংখ্যা বলা আছে, তাহলে তার আগের সংখ্যাটা কত হবে 16 আর তার পরের সংখ্যাটা কত হবে 20 হবে। মানে প্রথম সংখ্যাটা হচ্ছে 16, দ্বিতীয়টা হচ্ছে 18 আর তৃতীয়টা হচ্ছে 20। এই তিনটাকে যোগ করো, দেখো 54 হয়ে যাবে। এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? ক্ষুদ্রতম বললে 16, বৃহত্তম বললে 20, ঠিক আছে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 16, অপশান ডি। কোনো আসল চক্রবৃদ্ধি হারে 3 বছরের সুদে আসলে 27 গুণ হলে বার্ষিক সুদের হার কত? কোনো আসল প্রিন্সিপালটা কি হচ্ছে 27 গুণ অর্থাৎ 27p হচ্ছে। এই যে 27p এটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট হলো, যখন প্রিন্সিপালের সাথে যখন কিছু গুণ হয়ে গেল মানে সেটা আমাদের অ্যামাউন্ট হলো, মানে সুদ আসল হলো, ঠিক আছে, মানে নিশ্চয়ই সুদ যুক্ত হয়েছে। আর এখানে আমরা চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি জানি? যে এই অ্যামাউন্ট ইকুয়াল টু পি, এদিকে হচ্ছে 1 + r/100 ব্র্যাকেটের বাইরে n, এইটা আমরা ফর্মুলা জানি। এখানে আমাদের সুদ আসল কত বলা আছে 27p, ঠিক আছে, এখানে আমরা 27p লিখলাম। এইটা ইকুয়াল টু পি, এদিকে হচ্ছে 1 + r/100 আমাদের রেটটা বের করতে হবে সুদের হার, আর আমাদের n অর্থাৎ টাইম বলা আছে কত 3 বছর। এইদিকে এই পি কাটলাম। এবার আমাদের পাওয়ার যেন কাটে, তাহলে 27কে এমন সংখ্যা দিয়ে আমাদের পাওয়ার করতে হবে যেন এখানে কিউবই হয়, ঠিক আছে। তাহলে এখানে আমরা 3-এর কিউব কত হয় 27 হয়, তাহলে এখানে 27টাকে না লিখে আমরা 3-এর কিউব লিখব। এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু 1 + r/100 আর এদিকে হচ্ছে কত কিউব। তাহলে এখানে আমাদের কিউব রাখার কারণ হচ্ছে যেন এই কিউব আর এই কিউব কেটে যায়। তাহলে এদিকে আমাদের 3 ইকুয়াল টু মানে 1 + r/100 এটা ইকুয়াল টু কত পড়ে আছে? এটা ইকুয়াল টু আমাদের 3 সমান দিয়ে 3 পড়ে আছে, প্লাস একটা সমানের দিকে গেলে -1 হয়ে যাবে। তাহলে r/100 এটা ইকুয়াল টু কত? 3 থেকে 1 মাইনাস করলে কত হবে? 2 হবে। তাহলে r ইকুয়াল টু কত হবে? 2 এর সাথে 100 গুণ করলে কত হবে? 200% হবে। তাহলে এখানে সুদের হার যেটা হবে সেটা হবে 200%। কিছু মূলধন 2 বছরে চক্রবৃদ্ধি সুদ বার্ষিক 10% হারে 630 টাকা হলে, চক্রবৃদ্ধি সুদ বার্ষিক 10% হলে 630 টাকা হলে ওই মূলধনের 4 বছরের সরল সুদ কত হবে? মানে আমাদের প্রিন্সিপালটাকে বের করতে হবে। তাহলে এখানে প্রিন্সিপালটাকে বের করতে গেলে প্রথমে আমাদের রেট বলা আছে কত 10%, 10% মানে কত 1/10। টাইম বলা আছে কত? টাইম বলা আছে 2 বছর, ঠিক আছে। তাহলে এখানে তলায় যেটা থাকে সেটার আমরা স্কোয়ার করবো, অর্থাৎ 10-এর স্কোয়ার 100, মানে প্রথমেই এরকম একটা অঙ্ক ছিল 1 নম্বরে। তাহলে এখানে 10-এর স্কোয়ার 100 হলো, তাহলে এখানে এই 100-র 1/10 মানে কত 10 টাকা, এটার 1/10 মানে কত 10 টাকা, 10 টাকার আবার 1/10 মানে কত 1 টাকা। তাহলে এখানে আমাদের যে চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে, এখানে দেখো 10 10 20 আর 1 যোগ করলে কত হচ্ছে 21 হচ্ছে। এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ, কিন্তু এখানে বলা আছে 630, এটার ভ্যালু হচ্ছে কত 630। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 1 ইউনিটের ভ্যালু 30। তাহলে এখানে 100 ইউনিটের ভ্যালু কত? এই 100টা তো আমাদের অ্যাকচুয়াল আমাদের মানে প্রিন্সিপাল নয়, এটাকে আমরা ধরেছি, আর এই 100 ধরাতে আমাদের এই ক্যালকুলেশনটা সুবিধা হয়েছে। তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 100 ইউনিটের ভ্যালু 30 × 100 অর্থাৎ কত হচ্ছে 3000। এটা হলো আমাদের প্রিন্সিপাল। ওই মূলধনের 4 বছরের সরল সুদ কত হবে? এবার আমাদের ইন্টারেস্ট চেয়েছে, তাহলে ইন্টারেস্ট ইকুয়াল টু কি PRT/100। পি কত বলা আছে? ওই মূলধন মানে এই 3000 টাকার। PR রেট কত বলা আছে? এখানে এই 10% হারেই বলা আছে, ঠিক আছে, 10% হারে।
তাহলে এখানে আমরা 10% হারে ইন্টু টাইম কত বলা আছে 4 বছরের, এটা বাই হচ্ছে কত 100, দুটো শূন্য কাটা দাও, তাহলে এদিকে 3 4 12 আর এদিকে হচ্ছে দুটো শূন্য, তাহলে এখানে যে সরল সুদ সেটা হচ্ছে 1200 টাকা। এ ও বি পাত্রে জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত 8:5 আর 8:2, দুটি পাত্রে মিশ্রণ কত অনুপাতে মেশালে যে দুধের পরিমাণ 69.3/13% হবে। তাহলে এখানে দুধের পরিমাণ বলা আছে, তো এখানে আমরা দুধের পরিমাণ কত আছে, প্রথমটা দুধ তারপরেরটা জল, মানে এখানে আমাদের 8 ইউনিট দুধ, টোটাল হচ্ছে 8 ইউনিট, মানে 8 ইউনিট দুধ টোটাল কত ইউনিটের মধ্যে 8 আর 5 হচ্ছে 13 ইউনিটের মধ্যে হচ্ছে 8 ইউনিট দুধ। এদিকে আবার দুধ কত আছে 8 ইউনিট আবার আছে, টোটাল কত ইউনিটের মধ্যে, এখানে হচ্ছে 10 ইউনিটের মধ্যে, 8 আর 2 10 ইউনিটের মধ্যে। আর এখানে দুধের পরিমাণ কত আছে, তাহলে এখানে এটাকে যদি গুণ করি 69 আর 13, 9 13 117, 7 হাতে থাকলো 11, আর এদিকে 6 13 78 আর 11 যোগ করলে কত হবে, এদিকে 9 8 897, তার সাথে এই ওপরের সংখ্যাটাকে যোগ করতে হয়, ঠিক আছে। এটা বাই হচ্ছে কত 13, আর পার্সেন্ট উঠে তলায় 100 করো, তাহলে ওপরে কত হচ্ছে, ওপরে হচ্ছে 900, তলায় হচ্ছে কত 13 গণিত কত 100, তাহলে এদিকে দুটো শূন্য কাটা দাও 9/13, তাহলে এদিকে মিল্ক হচ্ছে কত 9/13, তাহলে এদিকে আমরা মিল্ক লিখলাম 9/13, ঠিক আছে। এবার এখানে তোমরা যদি দুধের পরিমাণটা লিখতে, তাহলে এখানে 13 থেকে 13-র মধ্যে 8 ইউনিট হচ্ছে দুধ, বাকিটা হচ্ছে জল, তাহলে এখানে বাকিটা লিখতে, এখানে বাকিটা, তো আমরা অত মানে করব না, এখানে আমরা কি করতাম, এখানে আমরা ডাইরেক্ট এটাকে অ্যালিগেশন মেথড ইউজ করব, মানে এটাও মিল্ক আর এটাও আমাদের যেহেতু মিল্ক বলা আছে, তাহলে এটাকে আমরা অ্যালিগেশন মেথড ইউজ করব, তবে আমরা নতুন মিশ্রণটা পেয়ে যাব। তাহলে এটা যেহেতু ভগ্নাংশতে আছে, তাহলে এক কাজ করো 13 আর 10-এর লসাগু কত হয় 130 হয়, প্রতিটার সাথে 130 করে গুণ করে দাও, তাহলে আমাদের এই ভগ্নাংশটা থেকে বিয়োগ করতে ঝামেলা হবে না, ঠিক আছে। তাহলে 13 দিয়ে কাটা দিলে এটা 10, এটা হচ্ছে 0 আর এদিকে হচ্ছে 10, তাহলে এটাকে আমি এটাকে নিচে লিখব, ঠিক আছে। তাহলে এই 8-এর সাথে 10 গুণ করলে কত হবে, এদিকে হবে 80, ঠিক আছে। এদিকে 8-এর সাথে 13 গুণ করলে কত হবে, এদিকে হচ্ছে 104, তাহলে এখানে আমরা 104 লিখলাম, আর এদিকে হচ্ছে 9 10 90, এবার এটাকে অ্যালিগেশন করো, তাহলে 90, এদিকে হচ্ছে 114 হচ্ছে, আর এদিকে হচ্ছে কত 10 হচ্ছে, ঠিক আছে। 2 দিয়ে কাটো 7, 2 দিয়ে কাটো 5, 7:5, এই অনুপাতে কিন্তু মিশ্রিত করতে হবে, ঠিক আছে। এক অসাধু ব্যবসায়ী 10% লাভে দ্রব্য বিক্রি করেন এবং ওজনেও 10% কম দেন, ব্যক্তিটির শতকরা লাভ কত? অসাধু ব্যবসায়ী 10% লাভ করে, মানে 100 টাকার জিনিস 110 টাকায় বিক্রি করে, ঠিক আছে। আবার সে ওজনেও কম দিয়েছে, মানে 100 কেজি ওজন, এটাকে আমি এই পাশে লিখছি, ঠিক আছে, যে 100 কেজি ওজনের পরিবর্তে সে কত কেজি ওজন দিয়েছে, 10% কম দিয়েছে, মানে নিশ্চয়ই 90 কেজি ওজন দিয়েছে। এটা হচ্ছে কোয়ান্টিটির রেশিও, তাহলে প্রাইসের রেশিও কি হবে, উল্টে যাবে, অর্থাৎ 90 অনুপাত কি হবে 100 হবে। তাহলে এটা যেহেতু আমাদের প্রাইসের রেশিও, তাহলে আরেকটা প্রাইসের রেশিও আমরা করব, এটা 90 অনুপাত কত 100। অনেকে করে কি এই 100 গণিত 110, আর এদিকে হচ্ছে 100, এদিকে হচ্ছে 90, কোনাকুনি গুণ করে, তো আমরা কোনাকুনি গুণ করব না, এটা করব, এটা হচ্ছে প্রাইসের রেশিও, এটা আমাদের কোয়ান্টিটির যেহেতু রেশিও আছে সেটাকে প্রাইসের রেশিওতে কনভার্ট করব, তাহলে উল্টে যায়। কেন উল্টায়, যে যদি তোমার পরিমাণ বেশি থাকে, প্রাইস যদি তোমার বেশি থাকে তুমি পরিমাণে কম নেবে, আর প্রাইস যদি কম থাকে তাহলে পরিমাণে তুমি বেশি নেবে, তাই ওরা পরস্পর ব্যস্ত অনুপাতে থাকে। তাহলে এই অনুপাতের ক্ষেত্রে আগে এই শূন্যগুলো কেটে দাও, তাহলে এদিকে কত হচ্ছে 9 10 90 হলো, এদিকে হচ্ছে 9 10 90, আর এদিকে হচ্ছে কত 110। আবার এক কাজ করো, এই অনুপাতে এটা কেটে দাও, তাহলে 9 ব্যক্তিটির শতকরা লাভ কত, 9 টাকার জিনিসটা কিনে সে 11 টাকায় বিক্রি করেছে, মানে তার লাভ কত 2 টাকা লাভ। কত টাকার মধ্যে লাভ, 9 টাকার মধ্যে, ইন্টু পার্সেন্টেজের 100, তাহলে উপরে হচ্ছে কত, উপরে হচ্ছে 200, তলায় হচ্ছে 9, এত টাকা লাভ। তাহলে 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 2 ভাগ শেষ, ওপরে 2, তলায় হচ্ছে 9, 22 পূর্ণ 2/9% কিন্তু লাভ।
কোশ্চেন 24, এ প্লাস 1/a সমান যদি 2 হয় তবে a মাইনাস 1/a সমান কত হবে? তাহলে এখানে a এর মান যদি তুমি 1 রাখো, তাহলে এখানে দেখো a এর মান যদি তুমি 1 রাখো তাহলে 1 প্লাস 1/1, 1/1 মানে কত? 1ই হয়। তাহলে এদিকে 1 প্লাস 1 সমান দেখো 2, এটা আমাদের স্যাটিসফাই করছে। a এর মান আমাদের 1 রাখতে হবে। তাহলে এখানে যদি তুমি a এর মান 1 রাখো আর এদিকে যদি a এর মান 1 রাখো, ঠিক আছে, এদিকে a এর মান 1 রাখো, তাহলে 1 মাইনাস 1 তাহলে কত হবে? 0 হবে। ঠিক আছে, অপশান সি। এর 90% সমান বি এর কত? 30%। এর মানে কি আমরা জানি? গুণ চিহ্ন। আর পার্সেন্ট উঠে কি হয়? তলায় 100 হয়। ঠিক আছে, এদিকে তলায় 100 হলো। সমানের সামনাসামনি কি হয়? সমানের সামনাসামনি কাটাকুটি যায়, তাহলে এই 100 কাটা যাবে, এদিকে 0 কাটা গেল, তাহলে এদিকে হচ্ছে কত? 9a ইকুয়াল টু হচ্ছে কত? 3b। তাহলে এখানে এ কত হবে? এই 3 দিয়ে কাটো, 3 × 9, তাহলে বি এর সাথে কিছু নেই মানে 1 আছে। এর সাথে দেখো 3 গুণ হয়ে আছে, মানে কি? এর মান হবে 1। কেন? কারণ এর সাথে 3 গুণ হয়ে আছে, যার সাথে যে থাকে তাকে তার কোনো দিন ভালো লাগে না। তাহলে এর মান হবে 1, আর বি এর কাছে দেখো কিছু নেই মানে 1 আছে, তাহলে বি এর কাকে ভালো লাগবে? এর 3কে ভালো লাগবে। তাহলে এর ভ্যালু হচ্ছে 1 আর বি এর ভ্যালু হচ্ছে 3। এবার এখানে যেটা সামনে বি এর সামনে বি এর মানটা পুট করো, তাহলে বি সমান কত আছে? 3, আর এ সমান 1 আছে। এর মানে কি? গুণ চিহ্ন, 2x, এই গুণ চিহ্ন। এবার 2x আর পার্সেন্ট উঠে কি হলো? তলায় 100 হলো। ঠিক আছে, তাহলে 2 দিয়ে কাটো, এটা হচ্ছে 50। তাহলে x/50, এদিকে কোনাকুনি গুণ করো, তাহলে 3 × 50 সমান কত হবে? 3 × 5 = 15। তাহলে x ইকুয়াল টু কত? 15, অর্থাৎ 150%। ঠিক আছে, x সমান কত? 150। তো এটাই শেষ কোশ্চেন ছিল আজকের ক্লাসটা। এতদূর পর্যন্ত ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। চ্যানেলটিকে 8K সাবস্ক্রাইব করব, অর্থাৎ তোমরা চ্যানেলটিকে মানে যে লেভেলে ভিউ আসছে সেই লেভেলে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করছো না। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।